বিদ্যুৎ খেকো সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলছে এবি পার্টি। ভারতকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি সেভাবে দেখা হয় বলছেন কাদের। জানাবো দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। জামায়াতকে নিয়ে বিএনপিতে ঘরে বাইরে বিরোধ। এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচন, নতুন করে 13 জন সহ বিএনপির 2 শতাধিক নেতা বহিষ্কার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিদ্যুৎ খেকো সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলছে এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি নেতারা বলেছেন, জনগণের টাকা লুট করে দিনের পর দিন নাগরিকদের লোডশেডিং এর যন্ত্রণায় দুর্বিষহ জীবনযাপনের বাধ্য করেছে সরকার। বিদ্যুৎ খেকো এই সরকারকে এই জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে বলে তিনি বলেন। এই সরকারের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী আর দুর্নীতিতে নিমজ্জিত পিয়ন থেকে শুরু করে সচিব মন্ত্রীরা সর্বোচ্চ জনগণের ঘাম ঝরানো টাকা লুট করে খাচ্ছে। এই অন্যায় চলতে পারে না। এবি পার্টি জনগণের অধিকার আদায়ের জন্য মানুষকে এই রক্তচোষা সরকারের হাত থেকে রক্ষা করার জন্য আন্দোলন করে যাবে ইনশাল্লাহ। পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, সরকার বলে দেশ নাকি বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, তারা নাকি চাহিদার চেয়ে অতিরিক্ত উৎপাদন করছে, ঘরে ঘরে নাকি তারা বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। এতই যদি বিদ্যুৎ থাকে তাহলে আজ অটোরিকশা কেন বন্ধ করা হচ্ছে, চালকদের কেন পুলিশ দিয়ে পেটানো হচ্ছে? এই দুর্নীতিবাজ সরকার জনগণের কাছ থেকে 30,000 মেগাওয়াট বিদ্যুতের দাম আদায় করে 14,000 মেগাওয়াট জনগণকে সাপ্লাই দিয়ে বাকি বিদ্যুতের দাম ডলারে পরিশোধ করে জনগণকে নিঃস্ব করে দিয়েছে। তিনি বলেন, লুটপাট করে ব্যাংকগুলোকে আজ শূন্য করে ফেলা হয়েছে। জনগণ এখন ব্যাংকে গিয়ে নিজের গচ্ছিত টাকা তুলতে পারছে না। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার স্বার্থে বিভিন্ন বাহিনীর লোকজনদের আমলাদের দুর্নীতি করার অবাধ সুযোগ করে দিচ্ছে। এক আইজিপি চুরি করে একটা জেলার মালিক বনে গিয়ে আমেরিকার স্যাংশনের আওতায় ছিল, এখন আবার এক সাবেক জেনারেলকে আমেরিকা চুরির দায়ে স্যাংশন দিয়েছে। এই চোরদের বদৌলতে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে। এরা শুধু গ্যাস বিদ্যুতের দাম বাড়ায়নি, এয়ারলাইন্সগুলোর বিল বাকি রাখার ফলশ্রুতিতে এখন এয়ারের টিকিটের দাম ভারতের চেয়ে 3 গুণ দাঁড়িয়েছে। সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা আগেও বলেছি, গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করলে অগণতান্ত্রিক চরমপন্থী শক্তি হবে এই সরকারের প্রতিপক্ষ। আজ আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের আন্দোলন ছাড়াই সরকার ভেতর থেকে ভেঙে পড়ছে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, মানুষ তার জমা টাকা তুলতে পারছে না। তিনি বলেন, আমেরিকা, ভারত, চীন এই 3 পরাশক্তির সাথে সরকারের গোপন সাক্ষাৎ চির ধরতে শুরু করেছে। বিদ্যুৎ খাতে সরকারের যে নজিরবিহীন চুরি ডাকাতি করেছে তার চক্রে এখন সে নিজেই নাকাল হতে বসেছে। তিনি আরো বলেন, জনগণের টাকা লুট করে দিনের পর দিন নাগরিকদের লোডশেডিং এর যন্ত্রণায় দুর্বিষহ জীবনযাপনের বাধ্য করা বিদ্যুৎ খেকো এই সরকারকে এজন্য করুণ পরিণতি ভোগ করতে হবে। ভারতকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি সেভাবে দেখা হয় বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কলকাতায় নির্মম হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ 4 আসনে এমপি নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা আছে। অহেতুক বন্ধু রাষ্ট্রকে দায়ী করে বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্য সমীচীন নয়। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ঠিক আছে, এমপি যখন চিকিৎসার জন্য যান তিনি তো ভারত সরকারকে জানিয়ে যান না। নিরাপত্তার ব্যাপারটি তখনই সেভাবে দেখা হয় যখন সেখানকার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে যায়। ফখরুল সাহেব বলেছেন, বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয় তো সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করে? তাকে তো কেউ হত্যা করেনি, জীবনের কোনো হানি হয়নি, বন্ধু রাষ্ট্রকে কেন এই অপবাদ দিচ্ছেন? এই ব্যাপারটাকে নিয়ে কথায় কথায় যারে দেখতে নারী তার চলন বাঁকা, এই ধরনের উক্তি করা সমীচীন নয়। সেতুমন্ত্রী বলেন, ফিলিস্তিনের গাজা ইসরায়েলের গণহত্যাকে যারা অস্বীকার করে তাদের দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামায় না আওয়ামী লীগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করেছেন সেটা হিটলারের চেয়েও ভয়াবহ। কিভাবে শিশুদের টার্গেট করে হত্যা করছে, এটা কি গণহত্যা নয়? আমেরিকা প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েল গণহত্যা চালায়নি। ওবায়দুল কাদের বলেন, যারা গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি দিল, সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সেনাবাহিনী চলে তাদের নিয়মে, সেখানে কেউ অপরাধ করলে প্রমাণিত হলে ছাড় দেওয়ার লোক নন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আসন্ন বাজেটে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আগামী বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে 5 জন জাতীয় সংসদে বাজেট অধিবেশন আহ্বান করেছেন মহামান্য রাষ্ট্রপতি। বাজেটে এবার দুর্নীতিবাজ, ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। অর্থনৈতিক সংকট মোকাবেলায় এই 3 ধরনের আর্থিক খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে সরকার একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, এবার বাজেটে দুর্নীতিবাজ, ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু কর্মপরিকল্পনা প্রথমবারের মতো ঘোষণা করতে যাচ্ছে সরকার। এবার বাজেটে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হতে পারে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে তাদের মধ্যে রয়েছে
কালো টাকা সাদা করতে দেওয়া হবে না। এবার অর্থ বছরে সম্পূর্ণ হবে কালো টাকা সাদা করার প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে। কোনো অবস্থাতে যেন অবৈধ কালো টাকা সাদা না হয় সেজন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বাজেটে। ইচ্ছাকৃত খেলাপি ঋণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা। এবার বাজেটে খেলাপি ঋণ বন্ধের জন্য সরকার কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে সরকারের সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ ঘোষণা করা হবে। 1 জুলাই থেকে এই সমস্ত পদক্ষেপগুলো কার্যকর করা হবে বলে সরকার দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা বিদেশে যেতে পারবেন না। তারা কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন না, কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন না। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে না এবং তারা সরকারের বিদ্যুৎ, গ্যাস লাইন সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা সরকারের বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে অর্থ পাচার হয়ে থাকে তাদের বলে তথ্য প্রকাশিত হয়েছে, সেই সমস্ত দেশগুলোর সঙ্গে সরকার চুক্তি স্বাক্ষর করবে এবং অবৈধভাবে অর্থ পাচারকারীদের নাম, পরিচয় এবং অন্যান্য তথ্যাদি সংগ্রহ করবে। সরকার প্রয়োজনে অর্থ পাচারকারীদের নাম প্রকাশ করবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। দুদককে আরও শক্তিশালী করা। অর্থ পাচার বন্ধ, দুর্নীতি দমনে সরকার দুদককে আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করেছে। দুর্নীতি দমন কমিশন এখন সরাসরি অর্থ পাচারের ব্যাপারে কাজ করতে পারে না। এই ক্ষমতা এখন দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হবে। এ ব্যাপারে আইন সংশোধনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। খেলাপি ঋণ পরিশোধ করলে বিশেষ প্রণোদনা। সরকার খেলাপি ঋণ পরিশোধের ক্ষেত্রে বিশেষ প্রণোদনা দেবে। যে সমস্ত ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করবেন তাদেরকে সরকার বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে বলেও একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। যারা বিদেশ থেকে অর্থ বাংলাদেশে আনবে তাদেরকে আলাদাভাবে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং যারা পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন তাদের জন্য আরও সুযোগ সুবিধা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয় আসন্ন বাজেটে। এছাড়াও যারা ওভার ইনভেস্টিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে সরকার দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। জামায়াতকে নিয়ে বিএনপিতে ঘরে বাইরে বিরোধ। জামায়াতকে নিয়ে নতুন বিরোধের মুখোমুখি হচ্ছে বিএনপি। স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের এই রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির ভেতরে যেমন শুরু হয়েছে দ্বন্দ্ব, অন্তকলহ, তেমনি বিএনপি যাদের সঙ্গে নির্বাচন প্রতিরোধের আন্দোলন করেছিল তাদের মধ্যে দেখা দিয়েছে মতদ্বৈততা। বিএনপি নেতৃত্বে একটি বড় অংশ জামায়াতকে নিয়ে আবার প্রকাশ্য আন্দোলনের পক্ষে বিএনপি স্থায়ী কমিটির সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই বৈঠকে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় সহ স্থায়ী কমিটির একাধিক সদস্য জামায়াতের সঙ্গে প্রকাশ্য জোটের ব্যাপারে তাদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। তারা বলেছেন যে জামায়াত এবং বিএনপি একসাথে জোট অনেকটাই অর্থবহ ছিল এবং এটির ফলে জনসমর্থনের দিক থেকেও তারা একটি আস্থাশীল অবস্থার মধ্যে পৌঁছেছিল। কিন্তু 2018 সালের নির্বাচনের পর আন্তর্জাতিক চাপে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হয়। বিএনপির 20 দলীয় জোট কার্যত অকার্যকর হয়ে পড়ে। এখন আবার নতুন করে জামায়াতের সঙ্গে বিএনপির গাঁটছড়া বাঁধতে চাইছে। এর পেছনে অন্যতম কারণ হলো ভারত বিরোধিতা। বিএনপি নেতা যারা জামায়াতের সঙ্গে প্রকাশ্য ঐক্য গড়ার পক্ষে তারা বলেছেন যে ভারত বিরোধিতার রাজনীতি যদি করতে হয় তাহলে অবশ্যই জামায়াতকে পাশে নিতে হবে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃত্ববৃন্দ জামায়াতের সঙ্গে প্রকাশ্য ঐক্যের বিরোধী। তারা বলেছেন যে এর ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক অবস্থা মনোভাব তৈরি হবে। বিএনপি মহাসচিব এটাও মনে করেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন ছাড়া বিএনপির পক্ষে কখনোই মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়। আর এই কারণেই জামায়াতের সঙ্গে প্রকাশ্য করা হবে আত্মঘাতী জামায়াতের সাথে ঐক্যের বিষয়টি নিয়ে এখন বিএনপির ঐক্যের মধ্যেও এক ধরনের টানাপোড়েন এবং বিভক্তি তৈরি হয়েছে। বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিল সেই সমস্ত আন্দোলনকারী দলগুলোর মধ্যে এই নিয়ে এক ধরনের বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ মনে করছে যদি জামায়াতকে নিয়ে আন্দোলন করা যায় তাহলে আন্দোলনকে গতি হবে এবং শক্তিশালী হবে। অন্যদিকে জেএসডি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো মনে করছে যে জামায়াতের সঙ্গে ঐক্যর কোনো প্রয়োজন নেই এবং এই ধরনের ঐক্য হলে সেটা হবে আত্মঘাতী। গতকাল 12 দলীয় জোট এবং এলডিপির সঙ্গে বিএনপি বৈঠক করে। এই বৈঠকে জামায়াত প্রসঙ্গটি সামনে এসেছে। 12 দলীয় জোটের মধ্যে থেকে অনেকেই জামায়াতের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য দাবি তুলেছেন। তারা বলেছেন যে জামায়াতকে ছাড়া জোটে যে অন্যান্য দলগুলো আছে সেগুলো শক্তিশালী নয় এবং আন্দোলন গড়ে তোলার জন্য যে কর্মী সমর্থক এবং কৌশলগত অবস্থান সেটি তৈরি করতে পারে না। এ কারণে তারা জামায়াতকে পাশে পেতে চায়। তবে অন্যান্য রাজনৈতিক দলে যারা বিএনপির সঙ্গে অভিন্ন ইস্যুকে আন্দোলন করছে তারা মনে করছে যে জামায়াতকে প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া এখন উচিত না। এই নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে। তবে বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন ধাপে ধাপে তারা সমমনা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবার বৈঠক করবে এবং এই সমস্ত বৈঠকের মধ্যে দিয়ে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। উপজেলা নির্বাচন নতুন করে 13 জন সহ বিএনপির 2 শতাধিক নেতা বহিষ্কার।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপির অসংখ্য নেতা। এজন্য দফায় দফায় বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে দলটি। সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়ার আরও 13 জনকে বহিষ্কার করে দলটি তার উপজেলায় ভোটের চতুর্থ ধাপে লড়ছেন। সব মিলিয়ে এই পর্যন্ত বহিষ্কারের সংখ্যা 212 জন। বহিষ্কৃতদের মধ্যে রংপুর বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 1 জন, ঢাকা বিভাগে 2 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন, সিলেট বিভাগে 2 জন এবং কুমিল্লা বিভাগে 3 জন। এছাড়া বহিষ্কৃতদের মধ্যে চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 5 জুন অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপি প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে 8 মে অনুষ্ঠিত প্রথম ধাপে উপজেলা ভোটে অংশ নেওয়ার ৭৯ জনকে বহিষ্কার করে বিএনপি। আর দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হওয়ার জন্য 3 দফা ৬৯ জনকে বহিষ্কার করা হয়। পরে গত 21শে মে তৃতীয় ধাপে ভোটে ৫১ জনকে বহিষ্কার করে। চতুর্থ দফা সহ সব মিলিয়ে এখন পর্যন্ত 212 জনকে বহিষ্কার করল বিএনপি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।